হ্যালো সবাইকে, আমার পরিবারের সমস্ত লোককে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আমি গেছিলাম দুদিনের জন্য ভুটান ঘুরতে। তো বেশিটা দূর না আমাদের ওখান থেকে, তাই জন্য দিনে গিয়ে দিনেও আসা যায়। তবে আমরা একদিন হোল্ড করেছিলাম ওখানে। তো অনেকে গেছিলাম, 10 জন গেছিলাম, সবাই মেয়েরাই গেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে তো একটু একটু শেয়ার করেছি, মানে শর্টে দিয়ে। তো ভাবলাম সবটা নিয়ে একটা পুরো ভিডিও বানাই, তো তোমাদের সুবিধা হবে যদি কেউ যেতে চাও। এটা হচ্ছে তোমার ভুটানের আগে যে গেটটা হয় সেটা। তো এখানে আমরা গেলাম প্রথমে। ওখানে তো ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সব চেক করে আর কি। চেক করে অনেকটা ভিড়ই থাকে। তো ওখানে অনেকটা সময় দাঁড়াতে হয়, চেকিং হয়। যদি সেগুলো পারফেক্ট থাকে তাহলে কিন্তু তোমাকে ভুটানে ঢুকতে দেবে, নয়তো ঢুকতে দেবে না। তো ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো যেতে যেতে যে এটা হচ্ছে ভুটান গেট। তো এখানে তোমার সব কিছু চেকিং হয়। তো এখানে চেকিংয়ের জন্য যে সবাই লাইনে দাঁড়ালাম। তো চেকিং করে এবারে গেলাম এই যে ভেতরটাতে। তো ওখান থেকে আবার সবার হাতে হাতে একটা একটা টিকিটের মতো কিছু দেয়া হয়, যেটা এখানে আরেকবার চেকিং হবে যে তোমার জিনিসগুলো ঠিক আছে কিনা। তো খুব মজা হলো, খুব ভালো লাগলো, কারণ ভুটানটা এমনিতেও আমার খুব ভালো লাগে। আমি এর আগেও 3বার গেছি, এবার নিয়ে 4বার হলো। মানে পরিবেশটা যেরম সুন্দর, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা। তো এগুলো সব ভুটানের গাড়ি, ঘরবাড়ি, হোটেল। তো খুব ভালো লেগেছে। তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি কেউ আসতে চাও অনায়াসে ভুটানে কিন্তু যেতে পারো, তো থাকতেও পারো। তবে হ্যাঁ, একটা কথা, আমাদের এদিকের থেকে প্রাইসটা কিন্তু ধরো মোটামুটি 3 ডাবল। তো এটা একটা বাংলাদেশের দোকান, যেটাতে তুমি বাংলাদেশের অনেক রকম জিনিসই পাবে। দাম তাই জন্য কম না, দাম কিন্তু সেই একই রকম। মানে যেটা আমরা ইন্ডিয়াতে ধরো মোটামুটি কথার কথা আর কি 20 টাকাতে পাবো, সেটা ওখানে মোটামুটি 80, 90, 100 টাকাতে নিতে হচ্ছে। তো আমি কিছু কেনাকাটা এখান থেকে করিনি, কারণ বোঝা বই আর আনতে ইচ্ছে করলো না। তো আমার সাথে যারা ছিল তারা সবাই সোয়েটার, হাবিজাবি যা যা ইচ্ছে আর কি সবাই কেনাকাটা করেছে। আমি ঘুরে ঘুরে সব দেখলাম। ছেলেকে বললাম একটা সোয়েটার নিতে, ও নেবে না। তো তাই জন্য আর নেওয়া হলো না। তো এখানেও অনেকটাই ভিড়। তো বেশি মানে পর্যটনের জন্যই এটা ধরো অনেক ভিড়টা বেশি হয়। লোকাল লোক তো সেরকম ধরো এই দিকটায় আসে না। তো লোকাল লোক কিন্তু ওখানে তুমি যদি বাজারে যাও, যেমন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, মহিলারাই ম্যাক্সিমাম সবজি দোকানগুলো মহিলারাই সামলায়। তো ওখানে তুমি সব পাবে, মানে লোকাল চাল, ওদের যেটা ওরা তৈরি করে আর কি পাহাড়েই, মূলো, শাক সবজি যেটাই বলো আর কি ভুটানের। ওখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো ভুটানে একদম সিম্বল লাগানো থাকে। আর এটা ছিল সন্ধেবেলা, প্রচণ্ড মজা হয়েছে। সন্ধেবেলাতে পাহাড় যে এত সুন্দর লাগে, থেকেছিলাম বলেই না বুঝতে পেরেছি। তো এটা আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম, যাতে সবটা চেনা যায়। হেঁটেই ঘুরেছি অনেকটা। তো সবাই মিলে ঘুরে ঘুরে সব সব শপিং মল টলগুলো দেখে ঢুকে পড়লাম একটু সবজি মার্কেটে, কি পাওয়া যায় এখানে। আর অন গড বলছি, সবজিগুলো এত ফ্রেশ ছিল না। আর শুকনো মাছ আমি মেয়েও দেখিনি, এত বড় বড় মাছ, যেটা ওখানে শুকনো মাছ শুকিয়ে বিক্রি করছিল। এবার জানি না সেটা ওখানের না কোত্থেকে ওরা এনেছে। আর লঙ্কা বলো, ড্রাই ফ্রুট বলো, তোমার রাজমা বলো, ডাল বলো, যা কিছু সব ওরা কিন্তু এখানে বলছিল এগুলো ওদের তৈরি করা, মানে ওদের কিনে আনে ওরা ওখান থেকে, মানে লোকাল আর কি। তো লঙ্কাগুলো সেই বিশাল মোটা মোটা, দেখেই ভয় লাগে যে কী ঝাল হবে। পরে ওরাও বলছে এগুলো ঝাল হয় না, এগুলো মিষ্টি হয়। হ্যাঁ, ভাষা কিন্তু একদম বাংলা ঠাংলা বোঝে না। যেটা তোমাকে বলতে হবে হয়তো ওদের ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা পারি না, আর নয়তো হিন্দি। হ্যাঁ, হিন্দি সবাই একটু একটু বোঝে, বলতেও পারে। ছিল মুড়ি, তারপরে চাল ভাজা, ছোলা, অনেক ধরনের ডাল, যে ডালগুলো আমি চিনি না, যেগুলো ড্রাই, সে শুকনো মাছ। তো অনেক ধরনের শুকনো মাছগুলো আমি একটাও চিনলাম না। আর সত্যি বলছি, সবজিগুলো কিন্তু
খুব ফ্রেশ ছিল, মানে মনে হচ্ছিলো তখনই তুলে এনেছে। আর এরকম করে ক্যারি ব্যাগ করে ওরা রেখে দেয়। তো হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটে ফেলেছি, আর পাচ্ছিলাম না হাঁটতে। তো বসে সবাই একটু পান ঠান এখানে খেয়ে নিলাম। খেয়ে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের মধ্যে একটু যাব। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে এই যে ব্রিজটা খুব সুন্দর, মানে আর এত হাওয়া চলছিল না, ঠান্ডা লেগে যাচ্ছিল। কতটা উঁচুতে ছিলাম বলতে পারছি না, সে ম্যাক্সিমাম উঁচু পাহাড়ে। তো ওখানে দেখছি একটু চাও পাওয়া গেল, তো ভাবলাম একটু চাও খেয়ে নিই। তো ওখানে চা একটু ট্রাই করলাম। তো চাটা খেয়ে আবার এখানে দেখলাম যে চীনের কিছু দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলো একটু ঘুরে দেখে নিলাম যে কী কী পাওয়া যায় না যায়। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখো, এনজয় করো। ঠিক আছে, আর সবাইকে যেরকম বলি সেরকমই, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও অনেক ধন্যবাদ, আর যারা করনি তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। তো এটা ছিল ভোরবেলা। ভোরবেলা কেন বলছি, যেদিন গেছিলাম সেদিন একাদশী ছিল, তো না খাওয়া ছিলাম। তো পরদিনটা পালন করব বলে অনেক সকালে উঠেছি, আর পাহাড়ের অপরূপ দৃশ্যটা দেখে নিজেই খুশি হচ্ছিলাম যে ঈশ্বরকে অনেক ধন্যবাদ দুটো চোখ দেওয়ার জন্য, কানটা দেওয়ার জন্য, আর মুখ দিয়ে অনুভূতিটা বলার জন্য। তো এটা আমরা পাহাড়ের মাঝখানে, চারপাশেই কিন্তু পাহাড় আছে। তো এখান থেকে এখন সকাল 10টা, মানে পরদিন। তো 10টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম যে গুম্ফা মন্দির যা যা আছে ওদিকে যদি যেতে পারি। আবার সেম প্রসেসে ঢুকতে হলো। তো আগের দিন কিন্তু আমরা ভুটান ঘুরে বেরিয়ে গেছিলাম, ওই জয়গাতে ছিলাম। আর জয়গা এই কারণেই থাকা যে ভুটানে কিন্তু বললাম না সব জিনিসের দামটা অনেক বেশি, মানে হোটেল খরচাটাও অনেক পড়ে। তাই জন্য জয়গা ইন্ডিয়ার মধ্যে পড়েছে, ওটাতে একটু খরচা কম হয়। তা ওখান থেকে আবার পরের দিন আমরা এন্ট্রি করে ঢুকে গেলাম পুরো ভুটানে। তো গুম্ফা মন্দির দেখব, ওখানে যাব। তারপর একটা মনেস্ট্রি আছে যেখানে ওই যে কী বলে তোমার ভুটানিদের ছেলে মেয়েরা আর কি ওখানে থাকে, মেয়েরা না সরি, ছেলেরা শুধু থাকে। তো দুটো ক্যাফে নিয়ে নেওয়া হলো ওখান থেকে। তো এই যে ক্যাফে করে আমরা বেরিয়ে গেলাম সেই তোমার গুম্ফার উদ্দেশ্যে, মনেস্ট্রির উদ্দেশ্যে। আর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেখানে যাব। এবারে তোমার গিয়ে যে ভুটানের যে রাজা থাকে ওখানে তো যাওয়া হলো না এই কারণে ওখানে যেতে গেলে অনেক প্রসেসিং আছে, যেগুলো পুরুষ মানুষ থাকলে হয়তো সম্ভব হতো। তো আমাদের সাথে কারুরই হাজব্যান্ড ছিল না, আমরা মেয়েরাই সব গেছিলাম। তাই জন্য কিন্তু এই রিস্কটা নিলাম না। আর যেতেও লাগবে তোমার, যেখান থেকে এন্ট্রি করলাম সেখান থেকে মোটামুটি 7 ঘন্টার মতো লাগে তোমার ওই রাজা যেখানে থাকে সেখানে পৌঁছতে। তো তোমরা এইভাবে দেখো, আমার চোখ দিয়ে তোমরা দেখো, আমি এইভাবে ভিডিওটা করতে পেরেছিলাম। তো এবার আমরা এই ক্যাফে করেই যাচ্ছি। তো জানি না কেন মনটা তো খুশি হয়ে যায় পাহাড়ে গেলে। আমার সমুদ্র একদম ভালো লাগে না, ভয় লাগে আর কি। তো এবার বলতে পারো পাহাড়ে ভয় লাগে না, না পাহাড়ে ভয় লাগে না, পাহাড়টাকে আমি খুব এনজয় করি। পাহাড়ে গেলে মনে হয় ঈশ্বরের সাথে একদম সংস্পর্শে চলা হচ্ছে, মানে প্রকৃতিটা যেন ঈশ্বর। তো এত সুন্দর করে গোছানো সাজানো, মানুষকে যেমন ঈশ্বর তৈরি করে যে কোথায় কী দিলে ভালো লাগবে দেখতে, তেমনি যেমন পৃথিবীটাকে ওইভাবে গুছিয়ে বানিয়েছে ঈশ্বর। তো যাই হোক, দেখো এখানে বাড়িঘরগুলো কীরকম। আর বাড়িঘর বলতে সমস্তটাতে এক ধরনের স্ট্রাকচার সামান্যটা থাকে, যেটাতে বোঝা যায় এগুলো সব ভুটানের। তো থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, যেখানে যেতে গেলেই মোটামুটি 7 ঘন্টা সময় লাগবে। তো এই জন্য সেখানে আর যাওয়া হলো না। তো ভাবলাম পাশের যে জায়গাগুলো আমরা ঘুরবো এখন সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে। গুম্ফা মন্দিরে আমরা চলে এসেছি। তো সবাই তো যার মতো ছবি নিচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। তো এখানে অনেকটা ছবি টবি তুলে আমরা বসেই ছিলাম অনেকটা সময়, মানে বসেছিলাম এই কারণে অনেকটা সময়ই ছিল, তাই জন্য বসেছিলাম। আর বসে থাকতে এত ভালো লাগছিল। এইখান থেকে এই গুম্ফা মন্দির থেকে তুমি পুরো মানে নিচের যে এরিয়াটা আছে জয়গার, তুমি এখান থেকে পুরোটা দেখতে পারবে।
তো খুব সুন্দর লাগছিল। মানে আমরা তো সমতলে থাকি, পাহাড়টাকে সত্যি সত্যি আমরা মাঝে মধ্যে যখনই যাই, বিশেষ করে আমার খুব ভালো লাগে, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর নিজেকে একদম খুব ধন্য মনে হয় যে ঈশ্বর চোখটা দিয়েছিল, এই চোখটা দিয়ে আমি কত কিছু দেখতে পাচ্ছি। তাই জন্যই চেষ্টা করি যে চোখটা দিয়ে ভালো দেখার, কানটা দিয়ে ভালো শোনার, আর মুখটা দিয়ে ভালো বলার। মানে কারোর জন্য কোনো দিনও কোনো কটূক্তি বলি না, আর কান দিয়ে যেখানে খারাপ আলোচনা হয় সেখান থেকে সরে আসি, আর মুখ দিয়েও যখন কিছু বলি এমন কথা বলি যেটাতে কেউ কষ্ট না পায়। তো যাই হোক, দেখ গাছগুলো দেখেছো ভুটানের, এগুলো কিন্তু ইয়েলো ইয়েলো ছিল, পাতাগুলো সব হলুদ হলুদ কালারের ছিল আর খুব সুন্দর গোছানো। মানে কি ওরা সবসময়ই জায়গাগুলো খুব পরিষ্কার করে রাখে। এই এরিয়াটা হচ্ছে তোমার পাহাড়ের একদম যে হ্যাঙ্গিং ব্রিজ আছে ওদিকে যাচ্ছি, তো এখানে সব মানে লেবার টাইপের লোকগুলো থাকতো। তো তাই জন্য তোমার গিয়ে এখানে এই যে ছোটো ছোটো ঘর করা আছে, এগুলোতে ওরা থেকে থেকে কাজ করে। তো আমি ড্রাইভারটার সাথে কথা বলছিলাম, বলছে যে একটা সময়, মানে সেটা হচ্ছে লকডাউনের আগে, লোকজন এখানে মানে বাড়ি বানিয়ে, বাড়ি বলতে ছোটো ছোটো ঝুপড়ির মতো করে এখানে থাকতো। কিন্তু লকডাউনের পর থেকে সেই ফ্যাসিলিটিটা ওদের এখানে গভর্নমেন্ট উঠিয়ে নিয়েছে, এখন আর কাউকে থাকতে দিচ্ছে না। যারা যারা আছে ওই সকালবেলা আসে কাজের সূত্রে, কাজ টাজ করে আবার চলে যায়। তো সবথেকে বড় কথা কি, তুমি ভুটানে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ। মানে ধরো চীনের জিনিস পেয়ে যাচ্ছ, চীনের দোকান আর কি, চীনের লোক, চীনের দোকান, কোরিয়ানদের দোকান, কোরিয়ান গার্লস, তারপরে ধরো ইন্ডিয়ান শপ, ইন্ডিয়ান লোক শপে আর কি, যারা কাজ করবে তারা ইন্ডিয়ান। আবার ধরো ওদিকে বলছিল থাইল্যান্ডেরও লোক থাকে, শপিং করা যায় ওদের থেকেও। তো ওই ভাষার একটা সমস্যা হয়ে যায়, তো তাই জন্য যে যার পছন্দের দোকানে গিয়ে ঢোকে, ওখান থেকে শপিং করতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই রাস্তাটা তো এত সুন্দর সুন্দর জায়গা পড়ে, এই দেখো এই জায়গাটা তোমাদের সাথে শর্টে শেয়ার করেছিলাম। সত্যি যদি কি বলবো, আবার বলতে ইচ্ছে করে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ এই জায়গাগুলো চোখ দিয়ে দেখানোর জন্য। আমি কৃতার্থ ঈশ্বরের কাছে যে আমি এই চোখ দিয়ে এই সমস্ত জায়গাগুলো দেখতে পেলাম। এত সুন্দর, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, কল্পনাও করা যায় না যদি না আসা যায়। তো তোমরা একবার আসো, আসলে কিন্তু তোমাদের খুব 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 ভালো লাগবে, মনটা খুশি হয়ে যাবে, আর সত্যি নিজেকে মনে হবে যে আমার চোখগুলো সার্থক, আমি চোখ দিয়ে এই সমস্ত জায়গাগুলো দেখতে পেলাম। অরিজিনালি বলছে, এই রাস্তাটা ছিল কিন্তু দুধারে কিন্তু ছোট ছোট বালি আর পাথরে ভর্তি, মানে কাজ হচ্ছে এখানে, কাজ হচ্ছে বলতে ওদের জিজ্ঞেস করলাম কিসের কাজ হচ্ছে, বলছে যে বালির ঠাড়িগুলো বাইরে বিক্রি করা হয়। তো এটা সেই হ্যাঙ্গিং ব্রিজ, খুব ভয় পাচ্ছিলাম যে মাঝখানে যদি ছিঁড়ে যায়, ভেঙে যায়, যেটা হওয়ার না। কিন্তু এই দেখো জলের কালারটা দেখেছো, একদম সবুজ, আর গাছ হলুদ আর গ্রিন গাছ মিলে চারদিকটা ঘেরা, এত সুন্দর প্রকৃতি যেটা না দেখলে বোঝা যায় না। আর জলের কালার কী বলবো, যে জল হচ্ছে তোমার গিয়ে সবুজ, আকাশ নীল, আর পৃথিবীর বুকে যা যা গাছগুলো আছে সবগুলো ইয়েলো ইয়েলো। তো সত্যি খুব সুন্দর, একবার আসো, এসে ঘুরে যাও। আর এই ব্রিজটা কিন্তু একদম গাড়ি ঘোড়া খুব কম চলে, একদম বলতে পারো ফাঁকাই থাকে। এটার কথা বলছি না, এই পাশেরটা বড়টা। তো ওই ব্রিজটাতে অনেকটা সময় বসে বসে ছবি তুলে হেঁটে আমরা জায়গাটাকে খুব ভালোভাবে একদম মানে মনের মতো করে ঘুরে নিয়েছি, মোট কথা। ওইখানে অর্ধেক যাই একটু বসি, অর্ধেক যাই একটু বসি, কেন কি খুব ভয় ভয় লাগছিলো। ধরে ধরে যদিও যাচ্ছিলাম, কিন্তু একটু হাঁটলেই না ব্রিজটা দোলনার মতো। আরও কতগুলো দুষ্ট ছিল, যারা মাথায় আগে চলে গেছে তারা ওখানে গিয়ে লাফাচ্ছে, যাতে করে যে আসছে শেষে সে ভয় পাচ্ছে। তো এই ছিল আমাদের পুরো তোমার ভুটানের যেটুকুনো ঘোরা হয়েছে সেটুকুনোর ভিডিও। তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মন্দিরটা তো দেখার মতো ছিল। আর মন্দিরের বাইরেও যে সমস্ত এরিয়াগুলো আছে, মার্কেট বলো, তারপরে এমনি সবজি বাজার বলো, শপিং মল বলো, সব কিছু খুব সুন্দরই ছিল।
আর এটাই ছিল সেই মনেস্ট্রি। এখানে আমাদের আবার গাড়ির দাদাগুলো তোমাদের কিন্তু হাই বললো, ওদেরকে বলেছিলাম, তো ওরা হাই বললো। এই মনেস্ট্রিতে প্রচুর ছেলে থাকে, যে এটা হচ্ছে তাদের রুম, কোনো মহিলাদের অ্যালাউ নেই, বলছে তোমরা ওদিকে যাবে না, কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সবটা দেখতে পারো। তো আমি একটু উঠেও আবার নেমে পড়লাম, উঠতে দিল না। আর এই ফুলগুলো এত গন্ধ বেরিয়েছিল, সুন্দর, খুব সুন্দর। তো ওখান থেকে আমি যা যা জিনিস এনেছি সেটা একটু শেয়ার করলাম। সত্যি কথা বলি, আমি না কটা জিনিস হারিয়ে ফেলেছি আস্তে আস্তে। তো লাল চাল এনেছিলাম, সেটা হারিয়ে ফেলেছি। আর একটু বিশাল বড় বড় লঙ্কা মোটাগুলো, ওইগুলো নিয়ে এসেছি। আর আমার ছেলে এগুলো খাবে বলছে, যে এগুলো চীনের কোরিয়ানদের নুডলস, তো এটা নিয়ে গেলাম। আর এই এলাচটা নিয়ে এসেছিলাম, যেটা একদম স্ট্রং ফ্লেভার, তো বেশি দেয়াই যায় না। আমি প্রথম দিন দিয়ে 4টা দিয়ে বোকা বনে গেছি। আর এটা এনেছিলাম তিসি, সেসমি সিডস, আর এনেছিলাম 2 কিলো রক সল্ট, যেটা এখানেও পাওয়া যায়, তো গেছিলাম বলেই নিয়ে এসছি। আর তো বাকি জিনিস বললামই তোমাদের, হারিয়ে ফেলেছি চালটা। আর কিছু একটা, ওটা চিজের মতো, বাট চিজ না ওটা, আর একটা ভুটানের মূল্য। তো এই ছিল আমার মার্কেট, আমি হারিয়ে ফেলেছি, দেখাতে পারলাম না সব। তো টাটা, সবাই খুব 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 ভালো থেকো, পাশে থেকো।